নিশুতি রাতের ডাক। অন্ধকার এতটাই গাঢ় ছিল যে হাত বাড়ালে মনে হচ্ছিল নিরেট একটা দেয়াল ছুঁয়ে আছে। মাঘ মাসের এই নিশুতি রাতে গ্রামের পথঘাট জনশূন্য। দুপাশের ঝোপঝাড় থেকে একটানা ঝিঁঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা শিয়ালের হাঁক ছাড়া আর কোনো শব্দ নেই। সুশান্ত ঘড়ি দেখল, রাত 1টা ছুঁই ছুঁই। এত রাতে এভাবে একলা ফিরতে হবে ভাবিনি। জরুরি কাজে পাশের গ্রাম শিবপুর গিয়েছিল। ফিরতে ফিরতে এত রাত হয়ে গেল। গ্রামের বাকিরা যদিও টর্চ নিয়ে চলাচল করে, সুশান্তর অভ্যেস নেই। ওর হাতে একটা পুরনো টর্চ ছিল বটে, কিন্তু সেটার ব্যাটারি সম্ভবত শেষ। একবার জ্বালানোর চেষ্টা করতেই মিটিমিটি জ্বলে নিভে গেল। ধুত্তর, বিড়বিড় করল সুশান্ত। এখন ওকেই ঘোর অন্ধকারে পথ হাতড়ে ফিরতে হবে। গ্রামের মেঠো পথ, দুপাশে সারি সারি বাঁশঝাড়। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে আকাশ দেখা যায় না, তাই চাঁদনি রাত হলেও সুশান্তর সে সুযোগ নেই। এই পথ ধরে হেঁটে যেতে বুকের ভেতরটা কেমন যেন ছমছম করে উঠল। ছেলেবেলায় ঠাকুমা বলতেন, এই বাঁশঝাড়ের ধার ঘেঁষে নাকি অনেক অশরীরী আত্মার আনাগোনা। কথাটা মনে পড়তেই গা শিউরে উঠল সুশান্তর। সে নিজেকে বোঝালো এসবই কুসংস্কার, কিন্তু মন মানছিল না। প্রতি পদক্ষেপে যেন অজানা এক ভয়ের কাঁটা বিচ্ছিল। বাতাস বইছিল শনশন শব্দে। মনে হচ্ছিল কারা যেন ফিসফিস করে কথা বলছে খুব কাছে। সুশান্ত একবার পিছন ফিরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না, শুধু ঘন কালো অন্ধকার আর বাতাসের ফিসফিসানি। হঠাৎ করেই বাতাসের গতি যেন আরও বেড়ে গেল। বাঁশঝাড়ের পাতাগুলো অদ্ভুতভাবে নড়তে শুরু করল। সুশান্তর মনে হলো এই ফিসফিসানিটা এখন আরও স্পষ্ট, যেন কেউ ওর নাম ধরে ডাকছে। সুশান্ত, ও সুশান্ত। গলাটা খুব চেনা মনে হচ্ছিল, কিন্তু সে কিছুতেই মনে করতে পারছিল না কার গলা। ভয়ে ও সর্বাঙ্গ কাটা দিয়ে উঠল। পা আর চলছিল না। মনে হচ্ছিল কেউ যেন অদৃশ্য হাতে ওর পা ধরে টেনে রেখেছে। ও জোর করে পা চালাবার চেষ্টা করল, কিন্তু পারল না। এবার ডাকটা আরও স্পষ্ট হলো, সুশান্ত, আমাকে বাঁচা। এবার সুশান্ত ভয়ে জমে গেল। এ তো তার স্ত্রী রিনার গলা। কিন্তু রিনা তো বাড়িতে। গভীর রাতে সে কেন এখানে, এই বাঁশঝাড়ের পাশে? আর এই রকম করুণভাবে কেন ডাকছে? সুশান্তর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে টর্চটা আবার জ্বালানোর চেষ্টা করল, কিন্তু সেটি সম্পূর্ণ মৃত। রিনা, তুমি এখানে কেন? সুশান্ত ফিসফিস করে প্রশ্ন করল। কোনো উত্তর এলো না, শুধু বাতাসের শনশন শব্দ। সুশান্ত আর এক মুহূর্তও দাঁড়ালো না। সে প্রায় দৌড়াতে শুরু করল। তার একমাত্র লক্ষ্য যত দ্রুত সম্ভব বাড়ি পৌঁছানো। কিন্তু যত দৌড়াচ্ছিল ততই যেন পথ ফুরোচ্ছিল না। মনে হচ্ছিল সে যেন একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। বাঁশঝাড়গুলো যেন ওকে ঘিরে ধরেছে। হঠাৎ পায়ের নিচে কি যেন একটা অনুভব করল, ধাতব কিছু একটা পিছলে গেল। সুশান্ত হুমড়ি খেয়ে পড়ল। পড়ে গিয়েই ওর চোখ গেল সামনে, বাঁশঝাড়ের ঠিক মাঝখানে একটা ছোট্ট ফাঁকা জায়গায় একটা ভাঙাচোরা কুঁড়ে ঘর। সে তো জানে এই বাঁশঝাড়ের মধ্যে কোনো কুঁড়ে ঘর নেই। এটা কি তার চোখের ভুল, নাকি সে স্বপ্ন দেখছে? কিন্তু ব্যথাটা তো বাস্তব। ডান হাতের কোনোই ছড়ে রক্ত বেরোচ্ছে। কুঁড়ে ঘরের ভেতর থেকে একটা ক্ষীণ আলো আসছিল, যেন কেউ একটা লণ্ঠন জ্বালিয়ে রেখেছে। সুশান্ত প্রথমে ভাবল হয়তো কোনো পথিক আশ্রয় নিয়েছে, কিন্তু এই গভীর রাতে এই নির্জন বাঁশঝাড়ের মাঝে? ভয়ে ভয়ে সে উঠে দাঁড়ালো এবং কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেল। প্রতি পদক্ষেপে বুক ঢিপঢিপ করছিল। যত কাছে যাচ্ছিল তত স্পষ্ট হচ্ছিল সেই ফিসফিসানি আর রিনার কণ্ঠস্বর। সুশান্ত, ভেতরে এসো, আমাকে বাঁচাও। সুশান্ত আর নিজেকে ধরে রাখতে পারল না। সে প্রায় ছুটে গিয়ে কুঁড়ে ঘরের দরজায় ধাক্কা মারল। দরজাটা সামান্য ফাঁক হতেই ভেতর থেকে এক ঝলক তীব্র আলোর সাথে একটা বিকট দুর্গন্ধ এলো, পচা কিছুর গন্ধ। সুশান্ত চোখ বন্ধ করে ফেলল। তারপর ধীরে ধীরে চোখ খুলল। যা দেখল তাতে তার সারা শরীর জমে গেল। কুঁড়ে ঘরের ভেতরে সেই ক্ষীণ লণ্ঠনের আলোয় মেঝের উপর শুয়ে আছে রিনা। তার শরীরটা বিকৃত, চোখ দুটো গর্তে ঢোকা, চুলগুলো উস্কো খুস্কো। রিনার চোখ দুটো সুশান্তর দিকে স্থির, তার ঠোঁটে একটা বিভৎস হাসি। এসেছিস তুই? আমি জানতুম তুই আসবি, রিনা বলল। তার গলাটা তার স্বাভাবিক গলার চেয়ে অনেক বেশি কর্কশ, যেন বহুদিনের না খাওয়া কোনো জন্তুর গর্জন। সুশান্ত চিৎকার করতে চাইল,
কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। সে পিছন ফিরতে চাইল, কিন্তু পারল না। তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। রিনা উঠে বসল এবং ধীরে ধীরে ওর দিকে এগিয়ে এলো। আমি তোকে ডাকছিলাম, তুই কেন আসিসনি? রিনা বলল। তার হাতে একটা মরচে পড়া ছুরি। সুশান্ত আতঙ্কিত চোখে রিনার দিকে তাকালো। এটা তার রিনা হতেই পারে না। রিনার চোখ দুটোতে কোনো জীবন নেই, শুধু এক বিভৎস ক্ষুধা। আমাকে মেরে ফেলেছিস কেন সুশান্ত? রিনা বলল। সুশান্তর মাথা ঘুরে গেল। সে রিনাকে মারেনি। রিনা তো বেঁচে আছে। এই তো সে বাড়ি থেকে বেরোনোর সময় রিনাকে সুস্থ দেখে গিয়েছিল। রিনা তার দিকে এগিয়ে আসতেই সুশান্ত প্রাণপণে চিৎকার করে উঠল। তার সেই চিৎকারে কুঁড়ে ঘরের ভেতরটা কেঁপে উঠল। লণ্ঠনের আলো নিভে গেল। ঘোর অন্ধকার। সুশান্ত যখন চোখ খুলল, তখন সকালের নরম আলো তার মুখে এসে পড়েছে। সে তার নিজের বিছানায় শুয়ে আছে। পাশে রিনা শান্তিতে ঘুমাচ্ছে। তার শরীর ঘামে ভেজা, তার সারা শরীর কাঁপছে। সে ধরফর করে উঠে বসল। রিনা জেগে উঠল। কি হয়েছে, এত ঘামছ কেন? রিনা প্রশ্ন করল। সুশান্ত রিনার দিকে আতঙ্কিত চোখে তাকালো। তুমি তুমি বেঁচে আছো? সুশান্ত ফিসফিস করে প্রশ্ন করল। রিনা অবাক হয়ে হাসল। কি বলছো এসব? আমি তো বেঁচে আছি। সুশান্ত উঠে দাঁড়ালো। সে জানলার দিকে গেল। বাইরে সূর্যের আলো ঝলমল করছে। পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। সব স্বাভাবিক, কিন্তু রাতে সেই ভয়ঙ্কর দৃশ্য তার চোখের সামনে ভাসছিল। সে কি স্বপ্ন দেখছিল, নাকি স্বপ্ন এত বাস্তব হয়? সে তার ডান হাতের কনুই দেখল, ছড়ে গেছে, রক্ত শুকিয়ে কালো হয়ে আছে। তাহলে কি সে সত্যিই পড়ে গিয়েছিল? সুশান্ত দ্রুত পোশাক পরে বাড়ির বাইরে বেরোলো। সে সোজাসুজি সেই বাঁশঝাড়ের দিকে হাঁটা দিল। দিনের আলোয় বাঁশঝাড়ার তপটা ভয়ঙ্কর লাগছিল না। সে হাঁটল এবং সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছলো যেখানে সে পড়ে গিয়েছিল। কিন্তু কুঁড়ে ঘরটা কোথায়? সেখানে কিছুই নেই, শুধু ঘন বাঁশঝাড়। সুশান্ত হতবাক হয়ে গেল। তাহলে কি সে সত্যি স্বপ্ন দেখছিল, নাকি এই রাতের অভিজ্ঞতার একটা অন্য অর্থ আছে? সে মনে মনে ভাবল, হয়তো ঘুমের ঘোরে সে পথ ভুলে অন্য কোথাও চলে গিয়েছিল, আর মনের ভয়ের কারণেই এসব অলীক দৃশ্য দেখেছে। সে নিজেকে বোঝালো এটাই স্বাভাবিক ব্যাখ্যা। সে বাড়ির দিকে ফিরতে শুরু করলো, কিন্তু তার মনে একটা খচখচানি রয়েই গেল। রিনা যখন মারা গেল, তখন সুশান্ত কোথায় ছিল? সেদিনও সে গভীর রাতে বাইরে ছিল। সেদিনও সে এইভাবেই ফিরছিল। এই প্রশ্নটা তার মনে ঘুরপাক খাচ্ছিল। সে কি সেই রাতেও এই বাঁশঝাড়ের পাশ দিয়ে যাচ্ছিল? সে নিজেকে শান্ত করার চেষ্টা করল। রিনার মৃত্যু একটা মর্মান্তিক দুর্ঘটনা। সে জানে বছরখানেক আগে রিনা হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। সুশান্তর মনে পড়ল রিনার শেষ কথাগুলো ছিল, সুশান্ত, আমাকে বাঁচা। ঠিক সেই কথাগুলোই সে কাল রাতে শুনেছিল। তার সারা শরীর আবার শিউরে উঠল। সে দ্রুত বাড়িতে ফিরে এলো। রিনা রান্নাঘরে ছিল। সুশান্ত তার কাছে গেল। রিনা, একটা কথা জিজ্ঞেস করব, সুশান্ত ইতস্তত করে বলল। রিনা মাথা নাড়ল। তোমার শেষ কথাগুলো কি ছিল? সুশান্ত প্রশ্ন করল। রিনা থমকে গেল। তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটল। আমি তোকে বলেছিলাম তুই আমাকে মেরে ফেলেছিস, রিনা বলল। তার গলায় সেই কর্কশ স্বর। সুশান্ত ভয়ে পিছিয়ে গেল। তার চোখের সামনে রিনার মুখটা বিকৃত হয়ে গেল, ঠিক কাল রাতের মতো। রিনার হাতে সেই মরচে পড়া ছুরি। সুশান্ত আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে চিৎকার করে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে পাগলের মতো দৌড়াচ্ছিল। তার মনে একটাই প্রশ্ন, সে কি রিনাকে মেরেছিল? সেই রাতে যখন রিনা অসুস্থ হয়ে পড়েছিল, তখন সে কি করেছিল? সে কি তাকে বাঁচাতে পারত, নাকি সে ভয় পালিয়ে গিয়েছিল? দৌড়াতে দৌড়াতে সুশান্তর মনে পড়ল সে রিনাকে হাসপাতালে নিয়ে যেতে পারত, কিন্তু সে যায়নি। সে ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল রিনা মারা যাবেই। সে রিনাকে একা ফেলে পালিয়ে গিয়েছিল। সেই রাতেই রিনা মারা গিয়েছিল। সুশান্ত এবার বুঝতে পারল সে সেই রাতেই রিনাকে খুন করেছিল। ভয়ের চোটে পালিয়ে গিয়ে সে যে ভুলটা করেছিল, সেই ভয়েই তাকে তাড়া করে ফিরছে। সে ছুটছিল আর ছুটছিল। তার চারপাশে পৃথিবী যেন বাঁশঝাড়ের মতো তাকে গ্রাস করছিল। তার কানে শুধু রিনার চিৎকার, আমাকে বাঁচা, তুই আমাকে মেরে ফেলেছিস। তার পায়ের নিচে মাটি কাঁপছিল, মনে হচ্ছিল পৃথিবী তাকে গিলে ফেলতে চাইছে। সুশান্তর চোখ বন্ধ হয়ে এলো। সে জ্ঞান হারালো। যখন চোখ খুলল, সে দেখল সে একটা হাসপাতালের বিছানায় শুয়ে আছে। পাশে একজন ডাক্তার। আপনি কেমন আছেন? ডাক্তার প্রশ্ন করলেন। সুশান্ত তার দিকে শূন্য দৃষ্টিতে তাকালো। তার মনে কোনো ভয় নেই, কোনো কষ্ট নেই। সে যেন সবকিছু থেকে মুক্ত।
আমি ভালো আছি, সুশান্ত ফিসফিস করে বলল। কিন্তু তার ঠোঁটে একটা অদ্ভুত হাসি ছিল, এক বীভৎস ভুতুড়ে হাসি, যে হাসিটা সে কাল রাতে রিনার মুখে দেখেছিল। সেই হাসিটা এখন তার নিজের মুখে। এখন সে বুঝতে পারছে সে শুধু রিনাকেই খুন করেনি, সে নিজেকেও খুন করেছে। সেই ভয়, সেই আতঙ্ক, সেই অপরাধ বোধ তাকে এমন এক জগতে নিয়ে গেছে যেখানে বাস্তবতা আর বিভ্রান্তির মধ্যে কোনো পার্থক্য নেই। এখন সে শুধু অপেক্ষা করছে সেই নিশুতি রাতের ডাকের জন্য। হয়তো আরো অনেকেই আসবে তার সাথে যোগ দিতে।